আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গত 15 বছরে আওয়ামী লীগ এক ফোঁটা পানীয় আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পারে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ। সংস্কার করতে হলে রাজনীতিবিদদের দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন যত দেরি, ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। রোজা ও ঈদে সুলভে চাল সহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায়ে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটের পরাজয় টাইগারদের। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমাবেশে তিনি বলেন, এখন বাঁচা মরার নতুন লড়াই শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে। মনির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মইনুল হাসান। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে একই সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘন্টা এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি, খাবার ব্যবস্থা ও তাঁবু টানিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। তিস্তা ব্রিজ পয়েন্টে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তুলে ধরেন বিএনপির নেতারা। কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তার ন্যায্য পানি চাইতে হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা আসবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ নতুন করে বাঁচার সুযোগ পাবে। বাংলাদেশ ভারতের দীর্ঘ তিস্তা চুক্তির প্রক্রিয়া, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত প্রকল্পের কারণে প্রাণ হারাচ্ছে নদী। সাধারণ মানুষের দাবি, নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। লালমনিরহাট তিস্তা নদীর পার থেকে মনির হাসান, চ্যানেল আই। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় টানা 48 ঘন্টার লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দাবি আদায়ে তিস্তা নদীর 11টি পয়েন্টে সমবেত হয়েছে লাখো মানুষ। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেরিনা লাভলি। তিস্তার তপ্ত বালুচরে হাজারো মানুষের ঢল, দৃষ্টিসীমানায় সংগ্রামী মানুষের মুখ। বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া এ জনস্রোতের কণ্ঠে একটি উচ্চারণ, জাগো বাহে তিস্তা বাঁচাই। রংপুর লালমনিরহাটের শতবর্ষী তিস্তা রেল সেতু এলাকায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি তিস্তা পাড়ের মানুষের বাঁচা মরার আন্দোলন। আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা তিস্তা অবস্থান করতেছি। ইনশাআল্লাহ এবার আমাদের দাবি আমরা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। তিস্তা নদী মরুভূমি হয়ে গেছে, আমাদের ন্যায্য অধিকার আমরা চাই। আমরা তিস্তা বাঁচার জন্য কাম কাজ ফেলে 2 দিন ধরে এখানে অপেক্ষা করতেছি।
এই আন্দোলনের মাধ্যমে ভারতকে তিস্তা চুক্তি করতে বাধ্য করা সহ তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান বিশেষজ্ঞ ও আয়োজকদের। তিস্তা পাড়ের যে পেশাজীবী মানুষ, প্রায় 1 কোটি মানুষ যারা কৃষির উপর নির্ভর করে, তাদের জীবন যেন পরিবর্তন হয়, সে ধরনের প্রজেক্ট আসলে তিস্তায় নিতে হবে। দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো, চালিয়ে যাব আন্দোলন। টানা 48 ঘন্টার আন্দোলন কর্মসূচিতে সমাবেশ, পদযাত্রা, পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন, নাটক, ভাওয়াইয়া, পালাগান, জারি গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিস্তা পাড়ের দাবি উচ্চারিত হচ্ছে। তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, উত্তরের 5 জেলার 11টি পয়েন্টে সর্বকালের সর্ববৃহৎ এই আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। অবিলম্বে তিস্তা চুক্তি মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। লালমনিরহাটের তিস্তা রেল সেতু এলাকা থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার সফল করতে হলে অবশ্যই রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। রাজধানীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মতবিনিময়ে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়তে থাকবে। রাহুল রায় জানাচ্ছেন, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি সমর্থক সংগঠন আমরা বিএনপি পরিবার। সারা দেশেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে সংগঠনটি। সোমবার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মত বিনিময় করে আমরা বিএনপি পরিবার। এ আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। দেশের কথা বলায় জাতীয়তাবাদী শক্তিকে বিদেশিরা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মঙ্গলবার আওয়ামী লীগের হরতাল মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, দাবি আদায়ের রাস্তায় নয়, কর্তৃপক্ষের কাছে গিয়ে জানাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই আগের চেয়ে কমেছে বলে দাবি করেন তিনি। আপনারা ফেসবুকে দেখতেছেন অতীতেও এরকম প্রোগ্রাম দিছে, আপনাদের প্রস্তুতি আছে? হ্যাঁ, আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে, তো গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে।
জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টারা বলেছেন আসন্ন নির্বাচন ভালো হবে। সম্মেলনে জেলা প্রশাসকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা। রোজা ও ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। বিদ্যুৎ সাশ্রয় করতে অফিস সহ বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাদ্য পরিস্থিতি, ভূমি সেবা সহজ করা, রোজায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করতে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের বিচক্ষণ ভূমিকায় থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করব। ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, ইজ এ হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আপনি মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি, যেখানে একদিনে ইলেকশন। আশা করি ভালো হবে এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র 25 ডিগ্রির নিচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি এবং করের আওতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, কারণ যতই আপনার ইসে করবেন, ডিজিটাইজ করবেন, ততই কিন্তু সবচেয়ে বেশি হয়। কারণ একটা এক্সাম্পল, ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনার নেন না। স্থানীয় পর্যায়ে চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ীদের আয়ের উপর যথাযথ কর আদায়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে বিচার বিভাগ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রধান বিচারপতি আরও বলেন সামাজিক স্থিতিশীলতা, মানবাধিকার ও মানুষের আস্থা অর্জনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষে কয়েকজন বক্তৃতা করেন। প্রধান বিচারপতি বলেন সমতার ভিত্তিতে সবার জন্য ন্যায় বিচার প্রাপ্তিতে কাজ করছে বিচার বিভাগ। The Deputy Commissioner in our administrative structure embodies the convergence of governance, public service and justice. You are the bridge between the executive authority and the people, bearing the delicate task of maintaining law and order, overseeing development initiatives and upholding the dignity of the state. তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন নতুন রাজনৈতিক দলে তার যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা জানান। মাঠ পর্যায়ে প্রেস ক্লাবে দলীয়করণ কিভাবে দূর করা যায় তা নিয়ে ঢাকায় সাংবাদিক সংগঠন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় সংস্কারের সময় না পেলে তার দায় রাজনৈতিক দল এবং উপদেষ্টাদেরই নিতে হবে বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এই ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই
সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। ধৈর্য ধরে একসাথে মিলে আমরা যদি সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে যাই করি না কেন, আমরা নির্বাচনই করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি না দেওয়া যায়, সেটা যদি রাজনৈতিক কারণে না হয়, তাহলে সেটার দায় ওই রাজনৈতিক যারা আছেন তাদেরকেও নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে। সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মব জাস্টিস সহ সব ধরনের অপরাধ কার্যক্রম আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাদি মাহমুদ জানাচ্ছেন, একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে সেনাবাহিনী। পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষায় সবসময় অবিচল এই বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত প্রায় 7 মাস ধরে মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে বাংলাদেশ আর্মি। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, মব জাস্টিস, চাঁদাবাজি, ছিনতাই সহ সব ধরনের অপরাধ কার্যক্রম আগের চেয়ে কমে এসেছে। শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা, এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক 24/7 নজরদারির আয়ত্তে নিয়ে এসেছি। দেশের মানুষের স্বার্থে তাদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বলেও উল্লেখ করা হয়। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগের তদন্ত চলমান আছে জানিয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো এক মলাটে প্রকাশিত হয়েছে ছোট কাকু 40। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। গবেষণা ও সাহিত্যের নানা অধ্যায়ে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী বিশিষ্টজনেরা। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন, ছোট কাকু মানেই রহস্য, রোমাঞ্চক, অ্যাডভেঞ্চারের তুমুল নেশায় দেশ জুড়ে নানা স্থানে চলে ছোট কাকুর অভিযান। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ছোট কাকু সিরিজের 40টি গ্রন্থ একসঙ্গে এক মলাটে প্রকাশন। অমর একুশে বইমেলায় হয়েছে এর প্রকাশনা উৎসব। ছোট কাকুর আরও অভিযান আসবে বলে আশাবাদ জানান পর্দার ছোট কাকু খ্যাত আফজাল হোসেন। আগামীতে দর্শক একেবারেই অন্য একটা রূপে আরও বেশি উত্তেজনাপূর্ণ, আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা, এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্নজন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। বইটি সাহিত্যকর্মের নিদর্শন হয়ে থাকবে বলে জানান বিশিষ্টজনেরা। এই বইটির প্রচ্ছদ দেখেছেন রফিকুন নবী, যিনি ঘোষণা দিয়েছেন এরপরে 80 ঊর্ধ্ব বয়স, উনি লাইন ঠিক মতো দিতে পারেন না, হাত কাঁপে, উনি আর কোনোদিন প্রচ্ছদ করবেন না, ছবি আঁকবেন, প্রচ্ছদ করবেন না। শেষ প্রচ্ছদ এই বইটির। এটি একটি ঐতিহাসিক ঘটনা। বইটির মেকআপ গেটআপে অনেক জায়গায় আফজাল হোসেনের আধুনিকতম দৃষ্টিভঙ্গির ছোঁয়া আছে। আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যাই মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কি করছে, সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে।
এছাড়াও অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস সহ নানা বই। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বই লিখেছেন নতুন লেখকরা। রাজনৈতিক বিষয় আছে, রাষ্ট্র সংস্করণ আছে এবং পাশাপাশি পথশিশুদের যে অবহেলিত জীবন সেটা নিয়ে আমাদের কি করণীয় সেটাও তুলে ধরা হয়েছে। বইটির নাম হচ্ছে ছোপ ছোপ শার্টগুলোর আত্মকথন। বইটি মূলত লিখিত হয়েছে 2024-এর যে গণ অভ্যুত্থান, যে জুলাই বিপ্লব, দুর্নীতি, অপশাসন এবং স্বৈরশাসনের প্রতিবাদে বেশ কয়েকটি কবিতা। অনুপ্রেরণামূলক বই। বইটি আমি তরুণদের জন্য লিখেছি, বিশেষ করে বেকার জনগোষ্ঠী তরুণ আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা। মেলার 17 দিন শেষে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 1600 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আরিফ চৌধুরী। যাচ্ছে আরিফের কাছে। নবনীতা, ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের আপডেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে 202 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ 44 রান এসেছে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ 35 রান করেন সৌম্য সরকার। জবাব দিতে নেমে শাহিনস ক্যাপ্টেন মোহাম্মদ হ্যারিস ও মুবাশির খানের অপরাজিত 250-তে ম্যাচ বের করে নেয় পাকিস্তান শাহিনস। হ্যারিস 76 এবং মুবাশির অপরাজিত থাকেন 65 রানে। বাংলাদেশের নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট। সদ্য শেষ হওয়া বিপিএল নিয়ে অনেক কথা বা বিতর্ক থাকতেই পারে, তবে স্বয়ং বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিপিএলকে দেখছেন দারুণ সফল এক টুর্নামেন্ট হিসেবে। প্রথমবারের মতো বিপিএলের টিকিটের লভ্যাংশ শেয়ার করে নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে। আর নিজের দপ্তরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়ে ফারুক ঠিক করে ফেলেছেন আগামী বিপিএলের অনেক কিছুই। রিপোর্টে জানাবো বিস্তারিত। গত বছর আগস্টে দায়িত্ব নেয়ার পর ফারুক আহমেদের বোর্ডের জন্য প্রথম মাঠের চ্যালেঞ্জ ছিল বিপিএল আয়োজন। শুরুতেই নতুনত্বের আওয়াজ তোলেন, আগের চেয়ে বেটার এমন এক মিশন নিয়ে নতুন কিছু দেখানোর ঘোষণা আসে বোর্ড থেকে। এটা বলা যাবে না, তবে আগের চেয়ে বেটার হবে। কিন্তু আসর শুরু হওয়ার পর মাঠের ভেতরে বাইরে একের পর এক অপ্রত্যাশিত বিতর্ক বিপিএলকে করে তুলেছিল তুচ্ছ তাচ্ছিল্যের টুর্নামেন্ট। তবে যেভাবেই হোক টুর্নামেন্ট শেষ হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছেন এটিই সেরা বিপিএল। গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটা কাছাকাছি চলে গেছি এবং আপনারা এটা জেনে খুশি হবেন। আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি বছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। ফারুক আহমেদের প্রথম পরিচয় তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক। তার মতো আগে পরে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ অফিসে। তাদের কাছ থেকে নিয়েছেন আগামী বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে উন্নতির পরামর্শ। সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি। দুয়ারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টাইগারদের মিশন নিয়েও ভাবনার কথা শুনিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। একটা জিনিস ভালো লেগেছে আমার ক্যাপ্টেনের আত্মবিশ্বাস দেখে। সো আমার মনে হয় তারা নির্ভর। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে টাইগারদের। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও সাউথ আমেরিকান অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে 13তম বারের মতো ল্যাটিনে বয়স ভিত্তিক টুর্নামেন্টের ট্রফি জিতল সেলেকাওরা। চূড়ান্ত পর্বে প্রথম 4 ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা ছিল সমান 10 পয়েন্ট, তাই শিরোপা নির্ধারণী হয়ে দাঁড়ায় শেষ ম্যাচের উপর। এদিন আর্জেন্টিনা মুখোমুখি হয় প্যারাগুয়ের, তবে সে ম্যাচে 3-2 গোলে হারে আলবিসেলেস্তের যুবারা। তার আগেই চিলিকে 3-0 গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে ব্রাজিলের যুবারা।
৭৩ থেকে ৭৮ ম্যাচের এই ৬ মিনিটের ব্যবধানে ৩টি গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। চিলির বিপক্ষে এই জয়ে আর্জেন্টিনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ট্রফি নিশ্চিত করে ব্রাজিল, অথচ এই দলই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে আসর শুরু করেছিল। শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের হতাশায় ডুবিয়ে শিরোপা উল্লাসে মাতে সাম্বার দেশ ব্রাজিল। সালের বিশ্বকাপ ফুটবলের ড্রেস রিহার্সেল হিসেবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 14 জুন থেকে 1 মাস মার্কিন মূল্যকে মেতে থাকবে 32 ক্লাবকে নিয়ে ফুটবল উৎসবে। এমন আয়োজন প্রথমবার। ফুটবল দুনিয়ার 6 মহাদেশীয় কনফেডারেশনের মোট 32টি ক্লাবের লড়াই, ইউরোপের সেরা 12টি, ওশেনিয়ার 1, কনমেবলের 6, কনকাকাফের 4, আফ্রিকার 4 ও এএফসির 4টি সহ অংশগ্রহণকারী 32 ক্লাবের শহরেই পরিভ্রমণ করবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি। 5 মাসের বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে ট্রফি এখন ঘুরছে ইতিহাস সমৃদ্ধ আফ্রিকার দেশ মিশরে। মিশরীয় শহর গিজায় ঐতিহাসিক পিরামিড ও জাদুঘরের সামনে ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফি নিয়ে ফটো সেশন হয়েছে। আনন্দ উৎসবের আবহে ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফিকে স্বাগত জানিয়ে ফটো সেশনে অংশ নিয়েছে মিশরীয় ক্লাব আল আহলির ফুটবলাররা। 14 জুন উদ্বোধনী ম্যাচে আল আহলির প্রতিপক্ষ আয়োজক মার্কিন ক্লাব লিওনেল মেসির ইন্টার মিয়ামি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও নিয়ে যাচ্ছি নবনীতার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। রেসপিরেটরি সেন্সিশিয়াল ভাইরাস এবং হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব পার্শ্ববর্তী কয়েকটি দেশে ছড়িয়ে পড়ায় এই রোগের সংক্রমণ রোধে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়মিত মাস্ক ব্যবহার, হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে ফেলা, ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা অথবা কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সাবান দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার লাগাতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরতে বলা হয়েছে। সর্বোপরি জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সুস্থ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে শিগগিরই ট্রাম্পের বৈঠক, অগ্রগতি নিয়ে প্রত্যাশা কম বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনের শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিভিন্ন জেলায় আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা মন্তব্য করে বলেন, প্রতিনিয়ত সংস্কারের কথা বলে দেশের মানুষের সামনে সংস্কার শব্দটি খেলনার বস্তুতে পরিণত হচ্ছে। জাকিয়া আক্তার জানাচ্ছেন। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলার জনগণ সংস্কার চায় না, ভোট দিতে চায়। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অবিলম্বে পূরণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। কক্সবাজারে বিএনপির সমাবেশে শিগগিরই জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন। দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে উঠে আপনাদের ভিতরে ঢুকে যেন ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে সাবধান রাখতে হবে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। আন্দোলনের প্রতি পরতে পরতে বিএনপি ছিল, ছাত্রদল ছিল, যুবদল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, প্রতিটি কৃষক দল ছিল, প্রতিটি অঙ্গ সংগঠন ছিল আন্দোলনের সাথে। বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।
নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সৌদি আরবের রিয়াদে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এক সাক্ষাৎকারে এই বৈঠক নিয়ে প্রত্যাশার কথা কম করেই ব্যক্ত করেছেন। গত বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে, সেখানে তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতায় আই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক স্টেশন। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। রোমান্টিক ড্রামা স্টেশন পরিচালনা করেছেন তারেক রহমান। গত 7 নভেম্বর থেকে আই স্ক্রিনে দেখা যাচ্ছে নাটকটি। এবারে কৃষি সংবাদ। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা, কিন্তু দাম কমের কারণে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। ঝিনাইদহের বিভিন্ন গ্রামের মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধা সহ নানা ফুলের সমারোহ। রংধনুর 7 রঙে সেজেছে বিস্তীর্ণ মাঠ। ফুল চাষ করে সংসার চালানোর পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক চাষিরা, কিন্তু এবছর ফুলের প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তারা। এইবার ফুলের বাজার কম, 120-130-150। গতবার এই সময় 300-400 ছিল। বাজারের অবস্থা খুব একটা ভালো না। সামনে কিছু দিন আছে, এই দিনগুলোতে যদি একটু বাজার বাড়ে তাহলে আমরা মোটামুটি আর কি কিছুটা লাভবান হব আর কি। তুলনামূলক বর্তমান গেন্দার দাম খুবই কম মানে এত কম যে সার ওষুধের দাম হচ্ছে না। বাজারে আপনার প্লাস্টিকের ফুল আসছে, এগুলো ব্যবহার হচ্ছে, যার প্রভাব এই কাঁচা ফুলের উপর পড়ছে। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে, এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন এবং ফুল চাষের জন্য যে কারিগরি যে পরামর্শ যেটা থাকে, ফুল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে ঝিনাইদহে এই বছর 212 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বছরের পর বছর দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার কুমারপুর, নোয়াপাড়া, বালসখাল। বাঁধ নির্মাণে ব্যবহার হচ্ছে আশপাশের ফসলি জমির মাটি। এতে টপ সয়েল বিনষ্টের পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশও। স্থানীয়দের শঙ্কা, নতুন করে প্রকল্প বাস্তবায়িত হলে চরম হুমকিতে পড়বেন হাজারো মানুষ। জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। 90 দশকের পর থেকে প্রভাবশালীদের দখল, দূষণ আর প্রশাসনের অপরিণামদর্শী ও অপরিকল্পিত বাঁধ নির্মাণে প্রবাহ হারাতে থাকে খালটি। পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে নতুন করে নেওয়া জীবন রক্ষা বাঁধ প্রকল্প। নতুন বাঁধ নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। উপকার না হইয়া অপকার হইতাছে, উপকার হইতাছে না। আমরা 25টা মৌজা বন্যায় প্লাবিত হবে, আমরা ঘর পানিবন্দী থাকবো। আমরা চাই এই বান বন্ধ হোক। বাড়ি থেকে আমি 1 টাকাও আমরা পাই, আমরা 1 টাকা অথবা 50 পয়সা রেটও পাইতাম। তারপরও আমার আনুমানিক এখানে 4-5 লাখ টাকা করে আমরা পাইতাম। মানববন্ধন, প্রতিবাদ সত্ত্বেও প্রকল্প বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। জীবন দিয়ে হলেও এই বেড়িবাঁধ বন্ধ করার জন্য আমরা প্রয়োজনে লাশ হব, মৃত্যুবরণ করব। পাহাড়ি ঢলে বর্ষাকালে আমন ফসল বিপর্যস্ত হবে, বাড়িঘর
বিধ্বস্ত হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি বাঁধ নির্মিত হলে লাভবান হবে স্থানীয় জনপদ। তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে। কাজেই কতিপয় লোক এখন এসে যদি বলে যে আমার এখানে প্রকল্পটা কেন প্রণয়ন করা হচ্ছে কিংবা জাস্টিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে, আসলে বিষয়টা সেভাবে গ্রহণযোগ্য হবে না। জলবদ্ধতা নিরসন সহ বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রকল্প বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের ৫ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বুড়িরহাট এলাকায় পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিম হোসেন আলাল। সে সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং আশরাফুল হক রুবেল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের সদর উপজেলার ১৪শত ইউনিয়নের দরবারপুর গ্রামে মাটির ট্রাক্টরে গ্রামের রাস্তা ও পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় ২ সপ্তাহের বেশি সময় ধরে কোয়াবিল থেকে প্রভাবশালী লোকজন প্রতিদিন ১৫ থেকে ২০ লরি ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করে আসছে। এতে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা এবং পরিবেশ নষ্ট হচ্ছে। বাধা দিলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। একমাত্র চলাচলের রাস্তা রক্ষায় মাটি কাটা বন্ধে প্রশাসনের সহযোগিতা চায় বিক্ষোভকারীরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। রাজধানীতে জলবায়ু ও পরিবেশ বিষয়ক যুব সম্মেলনে যোগ দিয়ে বক্তারা প্রান্তিক জনপদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচার ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব আরোপ করেন। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ এবং ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগে জোর দেন তারা। সম্মেলনের আয়োজক ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইউথ নেট গ্লোবাল। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সুলতানাস ড্রিম আনবাউন্ড ফার্স্ট উইমেন্স উইন্টার এক্সপিডিশনের সাফল্য উদযাপন করতে মাস্টারিং ড্রিমস কনকোয়ারিং হাইটস শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মাস্টারকার্ড। গত মে মাসে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রিজিয়নাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক তালিকায় স্থান পায় সুলতানাস ড্রিম। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দূরদর্শী সাহিত্যকর্ম সুলতানার স্বপ্ন থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টারকার্ড। অভিযাত্রীর আয়োজনে ও ইউনেস্কোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ইউনেস্কো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর সুজান ভাইস, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নগর ভবনে রাজনৈতিক ব্যানার টাঙানোর অনুমতি দেয়া হবে না বলেছেন উত্তরের নতুন প্রশাসক। সড়কের পাশে জুলাই গ্রাফিতি রক্ষার আহ্বান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রয়োজন কর্মপরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন। তিনি আরও বলেন, দলীয় রাজনীতি বন্ধে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগর ভবনের রাজনৈতিক দলের ব্যানার টাঙানো যাবে না, আর সড়কের পাশে জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে বলেও জানান তিনি। সৈয়দ অদিত জানাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। এই উপলক্ষে উত্তর সিটি নগর ভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করব না, বরং তাদের সঙ্গে মিলে কাজ করব। তিনি বলেন, ঢাকা উত্তরের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধার করার উদ্যোগ নেওয়া হবে।
খাল দখল রোধে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার। আমাদের দরকার এমন একটি ঢাকা যা এখনকার মানুষ নিজেদের হাতে গড়বে, নিজের জন্য গড়বে। মানুষের মতামত নেওয়ার সাথে তাদেরকে নগর উন্নয়নের কাজে সরাসরি যুক্ত হতে হবে। ঢাকার জীববৈচিত্র্য রক্ষায় 11 সদস্যের বায়োডাইভার্সিটি কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান নতুন প্রশাসক। খালগুলো উদ্ধার করতে হবে, খেলার মাঠগুলো পুনরুজ্জীবিত করতে হবে, নারীদের, শিশুদের, প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য সংস্কৃত সক্রিয় পাবলিক স্পেস তৈরি করতে হবে, যাতে আমরা একসাথে এমন একটি শহর তৈরি করতে পারি যা সামাজিক অন্তর্ভুক্তি, সামষ্টিক ক্ষমতায়ন ও বায়োডাইভার্সিটি এগিয়ে নিয়ে যাবে। এর আগে নগর ভবনে জুলাই অভ্যুত্থান স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শাহবাগে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। 5 ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। আশপাশের বিভিন্ন সড়কে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যানবাহন চালকদের সঙ্গে দফায় দফায় আন্দোলনকারীদের বচসা চলে। এ সময় আন্দোলনকারীদের সরাতে এগিয়ে আসে পুলিশ। আহতদের পরিবারের সদস্যরা জানান, সরকার 3টি ক্যাটাগরিতে আহতদের চিকিৎসা দিচ্ছে, যা খুবই বৈষম্যমূলক। সবাইকে একই ক্যাটাগরিতে চিকিৎসা দেওয়ার দাবি জানান তারা। প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসায় হটলাইন খোলারও দাবি তাদের। দারুণ জমে ওঠা স্প্যানিশ লা লিগায় প্রতিদ্বন্দ্বী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াই করছে বার্সেলোনা। রাত 2টায় হোম ম্যাচে রায়ো ভায়াকানাকে হারালেই গোল গড়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে নতুন বছরে প্রথমবার লা লিগা টেবিলের শীর্ষে উঠবে বার্সেলোনা। 24 রাউন্ড শেষে রিয়াল 51 এবং অ্যাটলেটিকো মাদ্রিদ 50 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ 2 স্থান দখল করে আছে। 23 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে তৃতীয় বার্সা ভায়াকানাকে হারালে তাদের পয়েন্ট হবে 51। তবে গোল করে অনেকটাই এগিয়ে থাকা বার্সা উঠে যাবে সবার উপরে। লিগের মাঝপথে ধারাবাহিকতার অভাবে ভোগা হ্যান্সি ফ্লিক্সের দলটি চলতি মাসে লা লিগায় টানা 3 ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে। 23 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ভায়াকানো ডিসেম্বরের পর থেকে লা লিগায় অপরাজিত যাত্রা ধরে রেখেছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গত 15 বছরে আওয়ামী লীগ 1 ফোঁটা পানিও আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পারে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ। সংস্কার করতে হলে রাজনীতিবিদদের দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন যত দেরি, ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। রোজা ও ঈদে সুলভে চাল সহ নিত্যপণ্য নিশ্চিত করার ঘোষণা। মফস্বলে যথাযথভাবে কর আদায়ে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটের পরাজয় টাইগারদের। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।